গত ক্লাসে আমরা কিন্তু দেখতেছিলাম, লাস্ট যে ক্লাসটা হয়েছে কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে আলোচনা করতেছিলাম। সময় না থাকাতে একটুখানি মনে হয় আলোচনা হয়েছিল আর কি ফার্স্টে, যে একটা কন্টেন্ট অর্থাৎ একটা আর্টিকেল কীভাবে অপটিমাইজ করতে হয়, ওয়ান পেজ অপটিমাইজেশন কিওয়ার্ড দিয়ে। ফার্স্টে বলছিলাম যে আপনার টাইটেল অপটিমাইজ করতে হবে, তারপর পার্মালিঙ্ক যেটা অর্থাৎ এই পোস্টটা করার পর যে পার্মালিঙ্কটা ক্রিয়েট হবে, অর্থাৎ যে লাইভ লিঙ্কটা আসবে, আমরা যেরকম লাইভ লিঙ্ক দিই বাইরকে, ওটা একটা পোস্ট করার পর একটা লাইভ লিঙ্ক আসে না, ওই লাইভ লিঙ্কটা অর্থাৎ ওইটাকে আমরা ইউআরএল বলি বা পার্মালিঙ্ক বলি। মানে একটা সাইট যখন আপনি ওয়ান পেজ এসইও করবেন, প্রত্যেকটা কন্টেন্ট অর্থাৎ যতগুলো পোস্ট থাকবে, প্রত্যেকটা কন্টেন্ট বা পোস্ট বা পেজ যাই হোক না কেন, প্রত্যেকটার পার্মালিঙ্ক একটা সেট আপ আছে, একটা ওয়ান পেজ অপটিমাইজেশন আছে। অর্থাৎ চেষ্টা করা হয় যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে, সেই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে ইউআরএলটা অপটিমাইজ করা, এটা হলো চেষ্টা। মানে আপনার ওয়ান পেজ যে ফ্যাক্টরগুলো আছে, ওয়ান পেজে একটা কন্টেন্টকে র্যাঙ্কিংয়ে আনার জন্য তার মধ্যে মেন যে বিষয়গুলো থাকে, একটা হলো টাইটেল অপটিমাইজ করা, অর্থাৎ আমাদের যে কন্টেন্টের টাইটেলটা থাকবে, এরপরে আসা হলো ইউআরএল অর্থাৎ কিওয়ার্ড ইন পার্মালিঙ্ক, আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে সেই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা পুরো কন্টেন্টটা। তো এগুলোর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার মনে রাখতে হবে যে কোথায় কোথায় আসলে করলে মানে র্যাঙ্কিংয়ে আসার সম্ভাবনা থাকবে। প্লাস ইউজড এসিও, ওই যে ইউজড এসিও প্লাগ ইন নিয়ে আলোচনা করছিলাম, ওই প্লাগ ইনটা আপনাকে এই বিষয়ে হেল্প করবে যে আপনার এটার স্কোর, মানে আপনি যখন পুরোপুরি কন্টেন্টটা অপটিমাইজ করবেন, দেখবেন যে একটা গ্রিন কালারের একটা সিগন্যাল আসবে, মানে বুঝতে হবে তাহলে আপনার ইমপ্রুভমেন্ট ভালো হয়েছে। দেখা যাচ্ছে না, কি বলে দেখা যায় না, আমি প্রেজেন্ট করতেছি তো। আমরা তোমার জন্য ওয়েট করতেছি, তখন আসবে মাত্র শুরু করছি। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই যে প্রত্যেকটা পুরো কন্টেন্টে কি কি অপটিমাইজ করা হয় এটা ডিটেলস দেখবো এখন। মানে কোথায় কোথায় আসলে আমাদের যে টার্গেটেড যে কিওয়ার্ডটা থাকবে, যে মাদার কিওয়ার্ড অফ কন্টেন্ট আর কি, যে কন্টেন্টটা র্যাঙ্কিংয়ে আনার জন্য আমরা গুগলের ফার্স্ট পেজে যে ওয়ান পেজ অপটিমাইজেশনটা করবো, সেটা আর কি স্টেপ বাই স্টেপ দেখবো যে কোথায় কোথায় করলে ভালো হবে। একটা 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 স্ট্র্যাটেজি আছে, বা এটা আসলে কি এক একটা সাইটের জন্য এক এক রকম স্ট্র্যাটেজি থাকে, যে সবগুলো ফলো না করলেও হয়। অনেক জায়গায় অনেক সাইট থাকে যেগুলোতে টুকটাক কন্টেন্ট অপটিমাইজ করলেও হয়। তো এটা হলো একটা বেসিক জিনিস, মানে আপনার প্রত্যেকটা সাইটে যেন এরকম অপটিমাইজেশনটা থাকে। তো ধরেন এলিমেন্টাল পেজ বিল্ডার, এটা হলো আমাদের পুরো কন্টেন্ট, হোল কন্টেন্টের একটা টার্গেটেড কিওয়ার্ড, যেটা লিখে গুগলে সার্চ করলে আমরা চাচ্ছি এই কন্টেন্টটা যেন র্যাঙ্ক করে, অর্থাৎ এই কন্টেন্টটা যেন গুগলের ফার্স্ট পেজে টপ 10-এ থাকে। হতে পারে টপ 9 নাম্বার পজিশনে আসবে অথবা 5 নাম্বার পজিশনে আসবে, হতে পারে। এটা মানে একেবারে যে ফার্স্ট পজিশনটা নিয়ে নেবে কোথাও, এটা সহজে সম্ভব হয় না সাধারণত। এটা আস্তে আস্তে আরও লং টার্ম প্রসেস, অনেক সময় লাগবে এটা। তো ধরেন এলিমেন্টাল পেজ বিল্ডার, এটা একটা ওয়ার্ডপ্রেসের একটা, মানে এলিমেন্টাল হলো একটা সাইটের নাম। ওই এলিমেন্টাল বিভিন্ন থাকে আপনাদের, যেরকম ক্যানভাতে বিভিন্ন এলিমেন্টস থাকে না, ওরকম এলিমেন্টাল একটা সাইট যেখানে অনেক ওয়ার্ডপ্রেসের সাথে সংযোজিত কিছু এলিমেন্টাল পাওয়া যায়, যেগুলো দিয়ে মূলত সাইটটা কাস্টমাইজ করা হয় আর কি। মানে এই ওয়ার্ডপ্রেসের যেহেতু সাইটটা একটা থিম দিয়ে করা হয়, ওই থিমটাই কাস্টমাইজ করার জন্য এলিমেন্টালটা একটা কাজে লাগে আর কি। তা যাই হোক, তো এটা নিয়ে একটা মানে কন্টেন্ট লেখা এখানে এলিমেন্টর নিয়ে আর কি। এলিমেন্টর পেজ বিল্ডার, মানে পেজ বিল্ডারটা বুঝাইছে যে ওয়ার্ডপ্রেসের যেসব পেজগুলো থাকে এগুলো বিল্ড আপের জন্য এই এলিমেন্টর আর কি একটা কাজ করে। তো পাশে যদি দেখেন পুরো টাইটেলের মধ্যে লেখা এই যে বেস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার 2021, দেখেন এটা হলো ফুল টাইটেল। এটা একটা অপটিমাইজেড টাইটেল অলরেডি বলতে গেলে হয়েই আছে। এলিমেন্টর পেজ বিল্ডার হলো এই পুরো ফুল কন্টেন্টের কিওয়ার্ড, যেটা আপনাকে বায়ার দিবে। মানে এটা নিয়ে যেন আপনি পুরো ওয়ান পেজের যে কন্টেন্টগুলো, মানে আপনাদেরকে যে কন্টেন্টটা দিবে অপটিমাইজ করার জন্য, এটা নিয়ে আপনার অপটিমাইজ করতে হবে। তো প্রথমে আপনার ফোকাস করতে হবে মানে টাইটেলের দিকে।
যে টাইটেলটা থাকবে। তো টাইটেলের নিয়ম হলো যে একটা টাইটেল নর্মালি হয় হলো 60 থেকে 70 ক্যারেক্টার্সে, মানে মোটামুটি যতগুলো অক্ষর হবে অক্ষরটা 70 থেকে 60 পর্যন্ত হয় আর কি। এর মধ্যে আপনার উচিত হলো মানে কিওয়ার্ডটা যেটা নিয়ে আপনি র্যাঙ্কিংয়ে আসতে চান সেই কিওয়ার্ডটা যেন শুরুতে থাকে, স্টার্টিংয়ে মানে বিগিনিংয়ে যেন থাকে কিওয়ার্ডটা যতটুকু সম্ভব হয়। মানে আপনি যদি টাইটেলটা ম্যাচ করতে পারেন আপনার কিওয়ার্ডটা প্রথমে দিয়ে তাহলে প্রথমে দিবেন, অথবা আপনার যদি না ম্যাচ হয় একান্ত তাহলে আপনি লাস্টে দেন, সমস্যা নেই। মানে সোজা কথা আপনার কিওয়ার্ড যেন টাইটেলে থাকে, ঠিক আছে, যেটা নিয়ে আপনি র্যাঙ্কিংয়ে আসতে চান। মানে ফোকাস করাতে হবে এটা যেন গুগলের যখন বট আসবে রোবট তখন সে এটা দেখে বুঝতে পারবে সে এই কিওয়ার্ডটা নিয়ে পুরো কন্টেন্টটা র্যাঙ্কে আসতে চায়, তো তখন ওই হিসেবেই গুগল তাকে র্যাঙ্কে আনবে আর কি। এইভাবে যখন কেউ এলিমেন্টাল পেজ বিল্ডার লিখে সার্চ করবে দেখা যাবে এই কন্টেন্টটা র্যাঙ্কে আসছে। আচ্ছা, তো এটার সাথে পুরো টাইটেলটা যেটা আছে এটা মিলে আসলে, মানে এলিমেন্টাল পেজ বিল্ডার এটা যদি আমি শুরুতেও দেই বা যদি আমি শেষেও দেই তারপরেও কি এটা মিলে যাবে, এখানে দিলেও মিলতেছে। আবার বেস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের সাথে, এই যে আমরা যে ওয়ার্ডপ্রেসে আছি বর্তমানে ওয়ার্ডপ্রেস সাইট আমরা এসইও করতেছি, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের আন্ডারে আর কি, এটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে। তো এটা ওয়ার্ডপ্রেসের সাথে সংযোজিত যেহেতু এই জন্য লেখা আছে বেস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার 2021। দেখেন এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এই যে এটা যদি খেয়াল করেন এটাও একটা কিওয়ার্ডের মধ্যেই পড়ে, কিন্তু এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড না। এটা হলো, এটা নিয়েও দেখা যাবে এটা আমরা বলতে পারি এটাকে একটা রিলেটেড কিওয়ার্ড। আমাদের মেন কিওয়ার্ড হলো এটা, আর এটা হলো রিলেটেড কিওয়ার্ড। এরকম রিলেটেড কিওয়ার্ড একটা কন্টেন্টে আরও থাকবে পাশাপাশি আর কি, মানে যেটা আপনাকে আপনার কন্টেন্টটাকে র্যাঙ্কে আসতে আরও হেল্প করে। দেখা যায় যে এটা লিখে সার্চ করলেও সম্ভাবনা থাকবে আপনার এই কন্টেন্ট গুগলের র্যাঙ্কে আসতেছে, যদিও আপনি মানে চেষ্টা করছিলেন হলো এটার জন্য, মানে এসইও করছিলেন তারপরেও দেখা যাবে এটা নিয়েও র্যাঙ্কে আসতে পারে না। তো এটা হলো আর কি বেনিফিট, মানে পাশাপাশি রিলেটেড কিওয়ার্ডগুলো ব্যবহার করা, এগুলোকে আমরা এলএসআই কিওয়ার্ড বলি। এলএসআই কিওয়ার্ড আর কি, এটাকে এসইওতে বলা হয় এলএসআই কিওয়ার্ড। মানে একটা কন্টেন্টে দুই রকম কিওয়ার্ড থাকবে, একটা হলো আপনার মাদার কিওয়ার্ড মানে ফোকাস যেটার উপরে আপনি র্যাঙ্কিং আসতে চান, আর একটা হলো এরকম এটার সাথে সিমিলার কিছু রিলেটেড কিওয়ার্ড থাকবে, এটা আপনি ন্যাচারালি ইউজ করবেন পুরো কন্টেন্টের মধ্যে ন্যাচারালি। তো এটার সাথে যেহেতু ওয়ার্ডপ্রেসের সম্পর্ক এই জন্য করছে কি পুরো টাইটেলটাই মনে করেন একটা সুন্দর অপটিমাইজেশন হয়ে গেছে, মানে রিলেটেড কিওয়ার্ডও ব্যবহার করছে আবার মেইন কিওয়ার্ডও ব্যবহার করছে। তো এই কিওয়ার্ডটা মানে যেটা ফোকাস কিওয়ার্ড থাকবে এটা চেষ্টা করবেন সবসময় টাইটেলের বিগিনিংয়ে দেওয়ার চেষ্টা যতটুকু মানে অর্থের সাথে মিলে আর কি সম্ভব হয় আর কি, আর না হলে দেওয়ার দরকার নেই। যদি আমি এটা সরাও দিই এখান থেকে তারপরও আমাদের কিওয়ার্ড কিন্তু শুরুতে হোক বা শেষে হোক দেওয়া লাগবে এরকম। পেজ বিল্ডার হয় না, এখানে হলো একটা দাগ দিই দিয়ে এখানে লিখে দিই যে এলিমেন্টর পেজ বিল্ডার, তারপরেও এটা ঠিক আছে, মানে এইভাবেও হবে ওইভাবেও হবে। তো যেহেতু কিওয়ার্ডটা শুরুতে দেওয়ার সুযোগ আছে তাহলে আমরা শুরুতে দিয়ে দিই। ঠিক আছে, এরপরে এটা গেল টাইটেল অপটিমাইজেশন যে কিওয়ার্ডটা এখানে দেওয়া হলো। এরপরে পার্মালিঙ্ক যেটা আমাদের পাবলিশ করার পর যেই লিঙ্কটা আসবে এক্স্যাক্টলি এই পেজ মানে যেই কন্টেন্টের লিঙ্কটা আসবে এটা চেষ্টা করবেন একটু শর্টকাট রাখার, মানে লিঙ্কটা দেখবেন টাইটেলটা অটোমেটিক নিয়ে নিবে বাই ডিফল্ট দেখবেন এটা অটোমেটিকলি পুরো টাইটেলটা ওরা নিয়ে নেয় আর কি। দেখেন এখানে লেখা আছে পুরো লিঙ্কটা, তো এটা বেশি বড় হয়ে যায় যার কারণে আমাদের উচিত হলো একটু শর্ট করা লিঙ্কটা, পার্মালিঙ্কটা শর্ট করা, আর কিওয়ার্ডটা যেন আমাদের পার্মালিঙ্কে থাকে, এটা হলো এটার দিকে ফোকাস করা, মানে তাহলে র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি থাকবে। আর একটা হলো ইউজার ফ্রেন্ডলি হবে, যখন গুগলের মধ্যে কেউ লিখবে এরকম যে এলিমেন্টর পেজ বিল্ডার, দেখেন এই জায়গাটা যদি এলিমেন্টর পেজ বিল্ডার এটাকে আমরা পার্মালিঙ্ক বলি, এই যে দেখেন এলিমেন্টর এরপর আরেকটু ইয়া হলে দেখা যাবে পুরোটা আর কি, ঢুকলে এই এলিমেন্টর পেজ বিল্ডারটা দেখা যাবে লেখা থাকবে আর কি পাশে যে পার্মালিঙ্কটা, এটাকে আমরা পার্মালিঙ্ক বলি। এই যে এটা যখন ঢুকবো তখন দেখতে পাবো যে এখানে লেখা আছে। তো দেখেন সবাই চেষ্টা করে কি মানে এই জায়গাটা এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা দেওয়ার, যেন ইউজাররা যখন দেখবে সে বুঝতে পারবে যে আসলে তো এটা নিয়েই লেখা আছে, এই বিষয়েই মনে হয় এই পেজটা আসে যেটা নিয়ে আমরা সার্চ করতেছি। তো সার্চ করার প্রেক্ষিতে যে সাইটগুলো আসতেছে এখানে
প্রত্যেকটাতেই দেখবেন যে এটা যখন লেখা থাকবে মানে এক্স্যাক্টলি এই পেজটা এটা নিয়েই করা, তাহলে কিন্তু ইউজারদের ঢুকার একটা সম্ভাবনা থাকবে, ক্লিক করার একটা সম্ভাবনা থাকবে। তো এই হিসেবে কন্টেন্টের লিঙ্কটাও যেন মানে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা থাকে। তো আমাদের এখানে পুরো টাইটেলটাই আছে, আমরা একটা কাজ করব, এই 2021টা উঠায় দিই এখান থেকে, লিঙ্কে এটা রাখবো না, মানে নাম্বার কিছু রাখবো না। বিল্ডার, পেজ বিল্ডার, বেস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার, এটা আমাদের কিওয়ার্ড, এটা তো থাকবেই মাস্ট। আর যদি অন্যরকম টাইটেল হতো আমরা করতাম কি, টাইটেলটা আরও শর্ট করে দিতাম, যেহেতু এই দুইটাই একরকম কিওয়ার্ড এই জন্য আমি দুইটাই রাখতেছি, এলিমেন্টর পেজ বিল্ডার, বেস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। বাইরে আরও শর্ট করা যায়, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, এরকম হাইপেন দিয়ে আর কি। তো এ হলো মানে কন্টেন্টের লিঙ্ক হয়ে গেল। এটা হলো পার্মালিঙ্ক সেট আপ, যেটা আমাদের নিয়মের মধ্যে ছিল, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন পার্মালিঙ্ক অর ইউআরএল। এরপরে কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ। দেখেন একটা কন্টেন্টের সবগুলোতেই শুরুতে কিন্তু একটা প্যারাগ্রাফ থাকে, এটা সবাই দেখবেন, সব যেখানে আপনি ঢুকেন না কেন দেখবেন যে শুরুতে অবশ্যই, যেমন এটা একটা কন্টেন্ট, যে কন্টেন্ট আমি নিয়ে আসছি আর কি ওইখান থেকে, এখানে শুরুতে এখানে একটা প্যারাগ্রাফ আছে, একটু শুরুতে, যেমন আপনারা গিগ করেন, গিগের মধ্যেও দেখবেন শুরুতে একটা প্যারাগ্রাফ থাকে ডিসক্রিপশনের মধ্যে, ঠিক আছে। তারপর আপনারা ডিসক্রিপশন লিখে মানে শুরুতে যে প্যারাগ্রাফ দিয়ে তারপর কিন্তু আপনারা মানে করেন, একটা টাইটেল দিয়ে বা একটা পয়েন্ট এনে তারপর ওই যে ফিচার্স, সার্ভিস ফিচার্স, এভাবে আলাদা আলাদা একটা স্ট্রাকচার দেন সার্ভিসের মধ্যে ডিসক্রিপশনে। তো এভাবেই মানে দেখবেন প্রত্যেকটা কন্টেন্টে একটা শর্ট প্যারাগ্রাফ থাকবেই মাস্ট, এটা মনে রাখবেন। এই প্যারাগ্রাফের মধ্যেও চেষ্টা করতে হবে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেটা যেন থাকে আর কি এখানে, ঠিক আছে। Elementor is a very modern page editor in WordPress. একটু বাড়ায় দিতেছি in WordPress as the most popular free page editing plugin in change the way WordPress builds websites, allowing us page without code. In this article we will detail Elementor and how to use it and help you decide whether you should Elementor page builder। এই জায়গায় আমাদের কিওয়ার্ডটা বসায় দিতেছে, দেখেন এই যে ইউ শুড ইউজ Elementor পেজ বিল্ডার অ্যাজ ইউর ডিফল্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, ঠিক আছে। এখানে কিওয়ার্ডটা অপটিমাইজ করে দেওয়া হলো প্যারাগ্রাফের মধ্যে, এভাবে ম্যাচিং করে আপনার বসায় দিতে হবে। এরপরে কাজ কি, আপনার প্যারাগ্রাফের কাজ শেষ। এখন আপনি চেষ্টা করবেন এগুলা, এই যে হেডিংগুলা থাকে এগুলোর হেডিংয়ে একটা মাপ আছে, এটাকে বলা হয় হেডিং 2। অর্থাৎ আমাদের যে টাইটেলটা না একটা সাইটের, মানে যে পেজের কন্টেন্টের টাইটেল বা পেজের টাইটেল, এটাকে আমরা হেডিং 1 বলি। যখন কোডিং দিয়ে সাইট করা হয় তখন করে কি, কোডিং যে বিতর্কিত যে বিষয়টা থাকে HTML, তখন এভাবেই মানে সাইটটা ডেভেলপ করার সময় কোডিং দিয়ে এরকম ভাগ করা হয়। প্রথমে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, 5, 6 পর্যন্ত একটা সাইটের হেডিং থাকে একটা পেজের। তো ওই হিসেবে আমাদের হেডিংগুলা আমাদের মনে করতে হবে যে এটা হেডিং 2। তো এই হেডিং 2 এর মধ্যেও চেষ্টা করতে হবে কিওয়ার্ডটা অপটিমাইজ করে দেওয়ার, কারণ যখন গুগলের বট আসবে সে তখন এই হেডিং 1, হেডিং 2 হিসেবেই কাউন্ট করে সব, ঠিক আছে। মানে তাদের এটাই মানে বুঝে যে সাইটের এটা হলো স্ট্রাকচার। দেখেন আমি এখানে মাউসটা ধরার পর দেখেন এখানে হেডিং 2 অলরেডি লেখা আছে, মানে এখান থেকে আপনি ডিসাইড করতে পারবেন কোনটা হেডিং 1, 3, 5, 6। কিন্তু নর্মালি আমরা করি কি, হেডিং 3 পর্যন্তই রাখি। একটা কন্টেন্ট মানে পুরো কন্টেন্টের মধ্যে যতগুলাই পয়েন্ট থাকবে এগুলা হেডিং 3 পর্যন্তই নর্মালি থাকে, হেডিং 4, 5, 6-এ যাই না আমরা। কারণ আপনি যখন হেডিং 4, 5, 6 দেখবেন, ওয়ার্ড ফাইলের মধ্যেও সেম, ওয়ার্ড ফাইলেও যখন দেখবেন হেডিং 1, 2 দিলে দেখবেন যে লেখা এত ছোট হয়ে যাবে 5, 6-এ গিয়ে, তো হেডিং দেখবেন মানে নর্মালি এই প্যারাগ্রাফ থেকেও ছোট হয়ে গেছে। তো দেখতে এটা সুন্দর দেখা যাবে না, ইউজার ফ্রেন্ডলি হবে না। আমরা যে পয়েন্ট বোঝানোর জন্য যে একটা হেডিং পয়েন্ট করি এটা আর বোঝা যাবে না। এই জন্য আমরা নর্মালি কী করি, হেডিং 1, হেডিং 2, হেডিং 3 রাখি একটা কন্টেন্টে, প্লাস ওইগুলোই অপটিমাইজ করি। তো চেষ্টা করতে হবে আপনার টাইটেল, পার্মালিঙ্ক, তারপর প্যারাগ্রাফের মধ্যে হেডিং মানে কিওয়ার্ডটা অপটিমাইজ করে দেওয়ার। আমি একটু বোল্ড করে দিতেছে এটা। তারপর এরপরে চেষ্টা করতে হবে হেডিং 2-তে। আমাদের টাইটেলটা কিন্তু হেডিং 1, এটাকে আমরা আলাদা বলবো না, এটাই হলো হেডিং 1, ঠিক আছে। তো এই টাইটেলটা আমাদের এই জন্য আমাদের শুরু হবে এখান থেকে হেডিং 2 দিয়ে। তো এটাই আর কি বলা হয়েছে যে এই দেখেন কিওয়ার্ড ইন হেডিং 2 অর হেডিং 3,
অর্থাৎ যতটুকু সম্ভব আপনি কন্টেন্টে কিওয়ার্ড যেন হেডিংয়ের মধ্যে বসায় দিতে পারেন, মানে এটা ইনক্লুড করে দিবেন আর কি কিওয়ার্ডটা। তো ওয়াই ইউজ এলিমেন্টর, এটা একবারে নর্মালি একটা প্রাইমারি কিওয়ার্ড হয়ে গেল, মানে এলিমেন্টর জাস্ট বলা হয়েছে। তো আমরা কিন্তু এখানে যদি পেজ বিল্ডারটা লিখে দিই তাহলে কিন্তু খারাপ হবে না, মানে এটা যে ম্যাচ হবে না এমন না, এটা ম্যাচ করবে আর কি, যেহেতু আমাদের কিওয়ার্ডটা এভাবে অপটিমাইজ করতে হবে। তো এটা আমরা একটু বড় করে দিলাম, দেখেন হেডিংটা। আরেকটা জিনিস বাকি, প্লাগইনটা এটা হেল্প করবে কিন্তু এই বিষয়ে, আপনি কন্টেন্টের মধ্যে কতটুকু কিওয়ার্ড ব্যবহার করতেছেন, কোথায় কোথায় ব্যবহার করতেছেন। তো এটা কিন্তু আমাদের এখানে দেখেন নট অ্যাভেলেবেল লেখা আছে, মানে এটা বুঝাই যাচ্ছে মানে কোনো কাজ করতেছে না। ইউস্টেসিও থেকে কিন্তু এটা আসছে, দেখেন দুইটা অপশন আসছে, রিডিবিলিটি আর এসিও। তো এসিওর সিটিংটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। রিডিবিলিটি মানে হলো এটা নিডস ইমপ্রুভমেন্ট বলা হয়েছে, কারণ কন্টেন্ট বলতেছে ওদের মতে অনুযায়ী যে আমাদের কন্টেন্টটা আরও মানে কোয়ালিটিফুল করা আর কি উচিত, মানে ঠিক আছে। তো এটা তো আপনারা হয়তো কন্টেন্ট রাইটিং করবেন না, সেই হিসেবে নাও পারতে পারেন। জাস্ট আপনাদের এটার দিকে ফোকাস করতে হবে যেন এটা অ্যাভেলেবল, মানে যেটা আপনাদের যেটা কাজ থাকবে সেটা। রিডিবিলিটি এটা ওদের আসলে কি এগুলো প্লাগ ইন যেহেতু হতে পারে এটা বলবে, তারপরেও মানে চেষ্টা করা উচিত এমন কন্টেন্ট দেওয়া যেগুলার মানে এখানে যেন গুড লেখা থাকে, গুড। এই ইমপ্রুভমেন্ট, এখানে রিডিবিলিটি নিডস ইমপ্রুভমেন্ট লেখা না, এই জায়গাটা সেম জায়গাতেই লেখা থাকবে গুড, তাহলে বুঝতে হবে যে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো, ঠিক আছে। তারপর হয়তো এটা ওদের মতে আর কি এটা ইউজার ফ্রেন্ডলি হয়নি, যাই হোক। এখন নট অ্যাভেলেবেল লেখার কারণ আছে, এটা আপনার যখন কন্টেন্টটা অপটিমাইজ করবেন তখন উচিত হবে নিচে আসেন, একবারে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন ইউস্টেসিও প্লাগ ইনের কাজটা কি। এখন দেখেন এরা করে কি, ইউস্টেসিও এই যে প্লাগ ইনটা এটা অটোমেটিকলি দেখেন একটা এই অপশনটা রাখছে স্নিপেট প্রিভিউ, তারপরে রিডিবিলিটি অ্যানালাইসিস, ফোকাস কিফারেস, তারপর আমাদের এই যে ইমপ্রুভমেন্ট যে করতে হবে, আপনি ইমপ্রুভমেন্টটা এখান থেকেই পাবেন। দেখেন আমাদের ফোকাস কিফারেসটা আমাদের করতে হবে, এটা না করলে এই যে দেখেন এই বিষয়গুলো হবে না, ঠিক আছে। এই যে এটা হলো আমাদের মেইন জায়গাটা আর কি, আমাদের কোনটা কোনটা বাকি থাকবে, মানে করা কোনটা কোনটা মিসিং আছে, এটা আমাদের ইউস্টেসিও দেখা দেবে। কিন্তু এখন ইউস্টেসিও বলতেছে নট অ্যাভেলেবেল, কারণ হলো আমরা এখনও ফোকাস কিওয়ার্ডটা এখানে দেই নেই। মানে ইউস্টেসিওকে আগে বুঝাতে হবে যে আপনি কোনটা নিয়ে মূলত কন্টেন্টটা অপটিমাইজ করতে যাচ্ছেন। তো আমাদের মূলত ছিল হলো এলিমেন্টর পেজ বিল্ডার, এটা নিয়ে আমরা পুরো কিওয়ার্ডটা মানে কন্টেন্টটা অপটিমাইজ করতে যাচ্ছি। তো আমরা এটা দেখেন এলিমেন্টর পেজ বিল্ডারটা লিখে দিতেছি, তাহলে এখন দেখেন ইউস্টেসিও আপনাকে ট্র্যাক করতে পারবে। এখন দেখেন ইউস্টেসিও আপনাকে ট্র্যাক করে কী হবে, একটু এখন উপরে আসি, দেখেন এখন ইউস্টেসিও বলতেছে ওকে। দেখেন এতক্ষণ নট অ্যাভেলেবেল ছিল, কারণ এখনও আমরা তাকে বলিই নেই যে আমাদের মূলত কিওয়ার্ড কোনটা। তো এটা আপনার কন্টেন্ট অপটিমাইজ শুরুতেই যেন এটা আপনি করে ফেলবেন। আপনি এসে এই জায়গাতে ফোকাস কিফারেসের এখানে আপনি কিওয়ার্ডটা দিয়ে দিবেন, দেখবেন এখন এই সব প্রবলেমগুলো ধরবে। দেখেন কী কী মিসিং আছে, বলতেছে যে ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপার ইন দিস পেজ, অর্থাৎ আমাদের কন্টেন্টে কোনো হাইপার লিঙ্ক করি নেই, অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট করি নেই, ঠিক আছে। এটা আমরা বলতেছি, একটু পরে আমি আসতেছি, একবার সিরিয়াল বাই যাই। তারপর কিফারেস ইন ইন্ট্রোডাকশন, ইউর কিফারেস অর ইটস সিনোনিমাস ডো নট অ্যাপার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ওরা বলতেছে যে ফার্স্ট প্যারাগ্রাফে নাকি আমি কিওয়ার্ড দেই নি, কিন্তু আমি দিছি, তারপরও বলতেছে এই কথাটা। এই যে এটাকে বলতেছে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ড নাই, মানে ওদের ভাষ্য মতে আরেকটু মানে এখানে দিলে ভালো হইতো আর কি, ঠিক আছে। আমি কিন্তু আপনার যদি ম্যাচ না করে একান্ত তো দরকার নেই, আপনি একবারে জোর করে যে দিবেন এমন না, কারণ ওদেরটা মানতে গেলে দেখবেন মাঝে মধ্যে পুরো কন্টেন্টই নষ্ট হয়ে যাবে, দেখবেন যে কন্টেন্টের সৌন্দর্য থাকবে না, পরে দেখবেন যে মানে ইউজার ফ্রেন্ডলি না হওয়ার কারণে র্যাঙ্কে আসবে না। তো ওইটা বাদ, এটা এতটা ইম্পর্টেন্ট না। এরপরে দেখেন কিফারেস ডেনসিটি, এটা আমি একটু পরে বলতেছি, দাঁড়ান। তারপর মেটা ডিসক্রিপশন, লেংথ, ইমেজ অল্টারনেট, এখন এগুলো বুঝতে পারবেন। দেখেন আমাদের কিওয়ার্ডের লেংথ বলতেছে গুড জব, মানে আমাদের কিওয়ার্ডটা ভালো হয়েছে এটা বলতেছে, মানে লং টেল কিওয়ার্ড হয়েছে। আমরা 3 ওয়ার্ডের কিওয়ার্ড নিছি তো মানে র্যাঙ্কে আসার জন্য, এজন্য বলতেছে যে মানে আমাদের কিওয়ার্ডের পরিমাণটা গুড, মানে ভালো, গুড জব বলতেছে এই জন্য। তারপর আমাকে কি বলতেছে আরেকটা কথা, প্রিভিয়াসলি ইউজড কিফারেস, এটা বলতেছে যে ইউ হ্যাভ নট ইউজ দিস কিফারেস বিফোর, মানে কিফারেস দিয়ে কিওয়ার্ড বুঝাইতেছে, ভেরি গুড। মানে এই যে সাইটটা আমার বর্তমান যে সাইটটা, এই যে সাইটের মধ্যে আমি নতুন একটা কন্টেন্ট পাবলিশ করতেছি, পূর্বে কোনো এই টাইপের কিওয়ার্ড ব্যবহার করেনি, এটা আমাকে বলতেছে। মানে যেহেতু এটা ওয়ান ডিরেকশনের সাইটে তো এই বিষয়ে কন্টেন্ট লেখেই নেই আগে, তো সেই হিসেবে বলতেছে যে আমি একটা নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, এই হিসেবে আমাকে বলতেছি গুড, মানে আপনার এটা কাজ ভালো হয়েছে, মানে আপনার অলরেডি যেগুলো কন্টেন্ট আছে সেগুলো এই বিষয়ে নাই, তো এটা নতুন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে এই জন্য বলতেছে এটা ভালো। এরপরে দেখেন সাবহেডিং, আমাদের সাবহেডিংয়ের মধ্যে কিওয়ার্ডটা আছে এই দেখেন, এই জন্য এটা গ্রিন কালারের সিগন্যাল আসছে, দেখছেন।
মানে আমাদের সাব হেডিং বলতে ওই যে হেডিংয়ের মধ্যে আমরা কিওয়ার্ড দিছি এই জন্য। তারপর টেক্সট লেংথ মানে হলো আমাদের ফুল কন্টেন্টের মানে ওয়ার্ড হলো 1695 ওয়ার্ড, দেখেন এখানে লেখা আছে, ওরা কাউন্ট করে ফেলছে আর কি। যাই হোক, তো এটা বলতেছে ভালো হয়েছে, মানে যত কন্টেন্ট যত বড় হবে তত ভালো। আপনার কন্টেন্ট যেন ওই যে আমরা যেমন ব্যাকলিঙ্কের কাজ করি 500 ওয়ার্ডের, এটা কিন্তু একটা সাইটের যখন এসইও করবেন ওই সাইটের জন্য ভালো না, ঠিক আছে। নর্মালি আপনারা ব্যাকলিঙ্ক করেন, ওয়েব 2.0 গেস্ট পোস্ট এগুলো করেন বলে ওইগুলো ভিন্ন বিষয়, ওটা আপনারা ফ্রিতে করেন আর কি, রিরাইটিং বা যাই হোক না কেন। কিন্তু নিজস্ব সাইটে যখন কন্টেন্ট পাবলিশ করা হয় এগুলো তো সব ইউনিক কন্টেন্ট হয়, আর ওইটা র্যাঙ্কে আসার জন্য বড় বড় করে লেখা হয় আর কি, মানে 2000 ওয়ার্ডের 3000 ওয়ার্ডের, এটা মানে বিষয়ের উপর ডিপেন্ড করে। যত ডিটেলসে লিখবেন তত ইউজার ফ্রেন্ডলি হবে, একটা ভিজিটর এসে পড়লে সে যেন স্যাটিসফাইড হয়। এমন যেন না মানে 500 ওয়ার্ডের তো কখনো স্যাটিসফাইড হবে না, 500 ওয়ার্ডের কন্টেন্ট জীবনও মানে বেশি মিনিংফুল হবে না আপনার, ঠিক আছে। তো যার কারণে এটা আপনাকে ইউজটেসিও বলতেছে যে এটা ভালো হয়েছে। এরপরে দেখেন কিওয়ার্ড ইন টাইটেল, আমরা যতটুকু ফলো করে এই পর্যন্ত আসছি ততটুকু আমাদের দেখেন গুড জব বলতেছে। দেখেন এই যে আমাদের টাইটেলের মধ্যেও কিওয়ার্ড দেওয়া হয়েছে, এই জন্য বলতেছে গুড জব। দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য কিফারেস অ্যাপায়ার্স অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এসইও টাইটেল। দেখছেন আমরা বিগিনিংয়ে এসইওর মধ্যে মানে টাইটেলের মধ্যে কিওয়ার্ডটা দিছি, এই জন্য বলতেছে যে এটা ঠিক আছে, ঠিক আছে। মানে অর্থাৎ এই যে টাইটেলটা যে আমরা ইউজ করছি, এই যে টাইটেলটা বলতেছে যে গুড জব, এটা ইউজটেসিও আপনাকে বলে দিতেছে। এরপরে স্ল্যাগ বলতে আমাদের পার্মালিঙ্কের মধ্যে আমরা কিওয়ার্ড দিছি, এই কারণে এটাও গুড জব। খালি মিসিং যেগুলো আছে এগুলো আমাদের মিসিংগুলো ফিল আপ করতে হবে, এখন আমরা এগুলো ফিল আপ করবো আস্তে আস্তে। আমাদের চেষ্টা দেখি আমরা হেডিংগুলো আগে অপটিমাইজ করি। দেখেন একটা হেডিং করে ফেললাম, আর দেখি এখন এগুলো পড়তে পড়তে আপনার যাওয়া লাগবে, নাহলে আপনি মানে বুঝবেন না আসলে কোথায় ব্যবহার করতে হবে। আই হ্যাভ ইউজড, এই ক্ষেত্রে আসলে কি যে যার সাইটের এসইও করবেন অন পেজ, তার যে কন্টেন্ট রাইটার থাকবে তাকে বলতে হবে যে আপনার যেন কন্টেন্ট রাইটার এই বিষয়ে হেল্প করে, কারণ কিছু কিছু জিনিস আপনি তখন সাজেশন দিলে তখন তার চেঞ্জ করতে হবে, তো চেঞ্জটা তো সে পারবে না, ওই কন্টেন্ট রাইটারই পারবে করতে। আই হ্যাভ ইউজড ম্যানি ভিজুয়াল এডিটর্স সাচ এস ডাব্লিউ ব্যাপারে আছে, মডার্ন অ্যান্ড কনসাইজ এডিটিং, দ্য ফ্রি ভার্সন ইজ এলিমেন্টর সাপোর্টস চাইনিজ সাপোর্টস এনি ওয়েবসাইট থিম, প্রো ভার্সন, দ্য নাম্বার অফ, আচ্ছা অফ ফিচার্স অ্যান্ড হাইলাইটস অফ এলিমেন্টর। এই জায়গায় ইচ্ছা করলে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি, ফোকাস কিওয়ার্ডটা এলিমেন্টর পেজ বিল্ডার সাপোর্টস চাইনিজ সাপোর্টস এনি ওয়েবসাইট থিম, ওয়ার্ডপ্রেস থিম, আচ্ছা এটা দেওয়া যায়, সমস্যা নেই। এরপর এলিমেন্টর ইনস্টলেশন, একটু বড় করে দিই, হাউ টু, সব ক্ষেত্রে মানে আমরা হেডিংটাকে একটু মানে বড় করতেছি আর কি। যাই হোক, হ্যাঁ হাউ টু ইনস্টল এলিমেন্টর is free to use, you can always experience whether হ্যাঁ এখানে সব জায়গায় কিওয়ার্ড ব্যবহার করা নাই, যেহেতু এলিমেন্টর দিয়ে কন্টেন্ট লিখছে তো এই জন্য এলিমেন্টের কথাটা বারবার রিপিট করছে, কিন্তু কিওয়ার্ড দেয় নাই বারবার। কিওয়ার্ড আপনি বেশি দিবেন এমন না, কিন্তু কিওয়ার্ডের একটা পরিমাণ আছে, যে বারবার ফোকাস কিওয়ার্ড যে আপনি একটা, আমি বলতেছি ওইটা যদি কন্টেন্ট 1000 ওয়ার্ডের হয় তাহলে আপনার 3 বার বা 4 বার ইউজ করা উচিত, এর বেশি ইউজ না করাই ভালো। ফোকাস কিওয়ার্ড 500 ওয়ার্ড তো এমনি নর্মালি লেখেই না, কোনো সাইটের জীবনে আপনি 500 ওয়ার্ডের কন্টেন্ট দেখবেন না, মানে 800 থাকে মিনিমাম, 700-800 থাকে। তো হ্যাঁ কি লিখবেন আপনি, তো লিখবেন না কন্টেন্ট, আপনার শুধু কাজ হলো এটা, তো আপনার কাজ হলো শুধু আপনি এসইও করে দিবেন তার কন্টেন্টটা, এসইও অপটিমাইজ করবেন আর কি। তো এটা দেখে পড়ে আপনার বুঝতে হবে আর কি। তো একটা যদি 1000 ওয়ার্ডের হয় তাহলে 3% বলা হয় এটাকে, আমি বলি একটা মানে একটা কন্টেন্টে 3% বলা হয় এটাকে, বা তো এটা ওই হিসেবে 3 বার বা 4 বার ওয়ার্ড দিবেন, কিওয়ার্ড দিবেন। কে জয়েন করছে? আচ্ছা, তো এই হিসেবে যে সব জায়গায় কিওয়ার্ড দিব আমরা এমন না, মানে বেশি দিলে কি হয় এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর এক হলো মানে কন্টেন্টের সৌন্দর্যই থাকবে না, আরেকটা হলো অ্যাগ্রেসিভ হয়ে যাবে, মানে এটাকে বলে কিওয়ার্ড
এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং বলে। বেশি যখন ব্যবহার করা হয় একটা কন্টেন্টে কিওয়ার্ড, তখন ওটাকে কিওয়ার্ড স্টাফিং বলে, তো ওইটা বাদ দিত। হ্যাঁ, if you buy the pro version you need to install the Elementor first plugin. Note, when installing Elementor, be sure the meet its environmental requirements, otherwise unexpected errors may occur. আচ্ছা, after installation Elementor visual editor, Elementor will appear, এটা আরেকটা হেডিং। এই হেডিংটা কত নম্বর দিছে? না, হেডিং দেয় না এটা। আচ্ছা, এটা Elementor will appear 2 templates for you, there are 3 options. এটা হলো আরেকটা মনে হয় হেডিং 3, ঠিকই আছে। প্রথমে হেডিং 2 থাকবে, হেডিং 2, এরপরে হেডিং 3 থাকবে। হ্যাঁ, ছোট হয়েছে। এরপরে আর আপনি দিলে দেখবেন একবারে ছোট হয়ে গেছে। হেডিং 3তে রাখবেন। এরপরে বাকিগুলো যদি আরও যদি হেডিং থাকে, ওগুলো হেডিং 4 দিলে দেখেন কি হয়। এটা যদি হেডিং 4 দেই, এই সাইজই আছে, মানে নর্মাল প্যারাগ্রাফের সাইজই, ঠিক আছে। এখন যদি আমি হেডিং 5 দিতে যাইতাম, মানে প্রত্যেকটা সিরিয়াল বাই, মানে এক একটার পরে এক একটা হেডিং, তাহলে দেখবেন যে একবারে ছোট হয়ে গেছে লেখা। তো ওইটা না দেওয়াই ভালো, প্যারাগ্রাফ থাকাই ভালো। হ্যাঁ, এলিমেন্টর এডিটর ফিচার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে পেজ বিল্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, কিওয়ার্ডটা তো আমাদের যেটা করতে হবে, যেটা দেখেন কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ, ওইটাও শেষ হয়ে গেছিলো। তারপর হেডিংয়ের মধ্যেও দেওয়া হয়ে গেছে। এরপর বোল্ড ইম্পর্টেন্ট কিওয়ার্ডস অ্যান্ড রিলেটেড কিওয়ার্ড, মানে হলো একটু গাঢ় করলেন আর কি, কয়েকটা জায়গায় ফোকাস করলেন। যেমন এখানে অনেকগুলো বিষয় এমনি সাব হেডিংগুলো অলরেডি করা আছে, তো আপনি এই যে এগুলো বোল্ড করতে পারেন এইভাবে। বা রিলেটেড কিওয়ার্ড, মানে কিছু রিলেটেড কিওয়ার্ডও যখন থাকে, যেমন এখানে কয়েকটা রিলেটেড কিওয়ার্ড ছিল, যেমন কর্নার স্টোন বিফোর Elementor also provides advanced পেজ টেমপ্লেটস, এটা করা যায়, ফোকাস করা যায় একটু, যদি উপর থেকেই আসে অলরেডি। এটা একটা না, কালার করা যাবে না। ইনভেটো এলিমেন্টস, এটা একটা রিলেটেড কিওয়ার্ড। এই যে, কারণ ইনভেটো হলো একটা নাম আর কি, মানে একটা বড় একটা সাইটের নাম, ইনভেটো এলিমেন্টস, যেখানে মানুষ প্রিমিয়াম অ্যাকাউন্ট মানে কিনে ওখানে অনেক কিছু পারচেস করে আর কি, মানে থিম আছে ওইখানে ওয়ার্ডপ্রেসের, তারপর গ্রাফিক, এই জন্যই তো ঘাটাঘাটি করতে হয় এইসব বিষয় আপনার। আচ্ছা, এই জন্য তো ঘাটতে হয়। আপনি যে ক্লাসের উপর ডিপেন্ড করে থাকবেন, অনেক কিছু নলেজ পাবেন না আপনার। এই জন্য উচিত এসইওর সাথে সাথে কমসে কম ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে মানে শিখা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এটা শিখে ফেলা উচিত। অ্যাটলিস্ট এতটুকু শেখা উচিত। বাকিটা আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখার অ্যাবিলিটি না থাকে, তাহলে অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শেখা উচিত, কারণ এটা হলো ইজি। মানে ওয়েব ডেভেলপমেন্ট তো নাও পারতে পারেন, হ্যাঁ, শিখবেন কোত্থেকে? মানে ইউটিউবের মধ্যে ভিডিও আছে, আর হলো যদি পারচেস করেন কোনো কোর্স তাহলে করতে পারেন। আচ্ছা, দেখেন এটা রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করলাম, রিলেটেড কিওয়ার্ড আসিল আর কি, মানে এটা একটু বোল্ড করে দিন। হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ড মানে কি, মানে যেমন এই যে যেমন এলিমেন্টর নিয়ে কথা হইতেছে, এলিমেন্টরের পাশাপাশি রিলেটেড কিওয়ার্ড কি আসতে পারে, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর আসতে পারে, ঠিক আছে, তারপর ওয়ার্ডপ্রেস থিমের কথাটা আসতে পারে, এগুলো হলো রিলেটেড কিওয়ার্ড, মিলে একই কথা আর কি এখানে। তারপর এলিমেন্টর গ্লোবাল এলিমেন্টস, তারপর হোয়াট ইজ এলিমেন্টর, এই যেমন হোয়াট ইজ অ্যান এলিমেন্টর গ্লোবাল এলিমেন্টস, এই যে এটা একটা রিলেটেড কিওয়ার্ড। এগুলো তো ব্যবহার বোল্ড করলেন কিছু জায়গা আর কি। আর
এই এলিমেন্ট অফ এরপরে থিম দেখবা জরিমানা ধরবে একবার এই করে তারপর কি করবে বের হয়ে যাবে বা এলএসআই কিওয়ার্ড বলে সাইটের নাম। এলএসআই কিওয়ার্ডে গিয়ে এলএসআই কিওয়ার্ড এটাতে যাবেন, বা এলএসআই গ্রাফ বলে এটাকে, এলএসআই গ্রাফ। এখানে রিলেটেড কিওয়ার্ডগুলো পাবেন, যেমন দেখেন এলএসআই গ্রাফ, এটা এলএসআই কিওয়ার্ড জেনারেটর। এখানে গেলে ওই যে যেটা আপনার ফোকাস কিওয়ার্ড থাকবে সেটা এখানে লিখে দিবেন। দেখেন আপনার কন্টেন্টের জন্য আপনি ব্যবহার করতে পারেন ম্যাচ করে যতটুকু সম্ভব আর কি ন্যাচারালি। মানে এলিমেন্টর পেজ বিল্ডার, দেখেন এটা কিওয়ার্ড রিসার্চের মতো একটা টুলের মতো আর কি। ওই পাশাপাশি আমরা যেমন কিওয়ার্ড আইডিয়া নিই না, তখন আর কি। এলিমেন্টর টিউটোরিয়াল প্রো, এই যে প্রো দেখেন এই ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করা হয়েছে অলরেডি কন্টেন্টে অনেকবার। তারপর এলিমেন্টর প্রো লাইফ টাইম ভ্যাট, এলিমেন্টর লাইসেন্স, কারণ এলিমেন্টরের কথা আসলে লাইসেন্সের কথাও আসতে পারে, লাইসেন্স লাগে এগুলো প্রিমিয়াম যেহেতু। হ্যাঁ, এলিমেন্টর আনলিমিটেড সাইটস, এলিমেন্টর পেজ বিল্ডার টিউটোরিয়াল। এখন যদি কোনো একটা মানুষ টিউটোরিয়াল নিয়ে কাজ করে তাহলে তো তাকে টিউটোরিয়াল ওয়ার্ডটা দিতে হবে। এলিমেন্টর টেমপ্লেটস, টেমপ্লেটের কথাও আসছে একবার, এই যে এখানে আসছে অনেকবার টেমপ্লেটস। এরপরে এলিমেন্টর থিম, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, এই কথাটা কিন্তু টাইটেলই ব্যবহার করা হয়েছে একবার, পেজ বিল্ডার। তো এগুলা হলো মানে আপনি রিলেটেড কিওয়ার্ড এখান থেকে পাবেন, এলএসআই কিওয়ার্ড থেকে। এলএসআই গ্রাফ বলে এটাকে, সাইটের নাম এলএসআই গ্রাফ, ঠিক আছে। এখান থেকে আপনারা দেখতে পারেন যখন একটা ওয়ান পেজ অপটিমাইজেশন করবেন তখন যদি পুরো কন্টেন্টে না থাকে এগুলো চেষ্টা করবেন এগুলো দেওয়ার, কারণ র্যাঙ্কে শুধু যে ফোকাস কিওয়ার্ড নিয়ে আসে এমন না, মাঝে মধ্যে রিলেটেড কিওয়ার্ড নিয়েও আসে। মানে ওইগুলো লিখে যদি কোনো ইউজার সার্চ করে তাহলে সম্ভাবনা থাকবে আপনার সাইটটা এসে পড়ছে। কারণ এক্স্যাক্টলি দেখবেন কোথাও মানে গুগলে সবসময় কিন্তু ওই ফোকাস কিওয়ার্ড নিয়ে টপ 10-এ 10টা সাইটই থাকে না, দেখবেন অন্যান্য কিওয়ার্ড নিয়েও থাকে, হতে পারে এটা। এলিমেন্টর থিম এডিটর, যে এটা একটা ফোকাস রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে। মানে যেহেতু এটা এই বিষয়ে লেখা হয়েছে এখানে, নেভিগেশন বা আদার ক্যারেক্টারিস, তারপর স্লাইড শো, এলিমেন্টর প্রো দেখছেন, এই যে এলিমেন্টর প্রো স্লাইড শো টুল, স্লাইড বার, এটা এলিমেন্টর প্রো। দেখেন এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা কন্টেন্টে ন্যাচারালি সবসময় যে কোনো কন্টেন্টে হোক না কেন একটা ইন্টারনাল লিঙ্ক থাকে আর একটা এক্সটার্নাল লিঙ্ক থাকে, ঠিক আছে। আপনারা যে বাইরেদেরকে লিঙ্ক দেন না, ওটা তো আপনারা এক্সটার্নাল লিঙ্ক দেন, মানে বাইরের সাইটে লিঙ্ক দেন। তো এটা যখন অন পেজ এসিও করবেন অবশ্যই মানে চেষ্টা করবেন এখানে অবশ্যই একটা যেন ইন্টারনাল লিঙ্ক থাকে। অর্থাৎ এই এরকম বিষয় নিয়ে যদি আপনি বাইরের সাইটে যখন কাজ করবেন তখন তো দেখা যাবে বাইরের এই বিষয়ের উপর এই সাইটটা থাকতে পারে। তো দেখা যাবে সে হয়তো এই কন্টেন্টটা হলো এলিমেন্টর নিয়ে লেখা, একটা প্রিভিয়াস কন্টেন্ট থাকতে পারে ওয়ার্ডপ্রেস নিয়ে লেখা, তাহলে দুইটার মধ্যে সিমিলার একটা মানে মিল আছে, একটা মানে বিষয় আছে যে দুইটা একই বিষয়। তো আপনি করবেন কি, আগের যে কন্টেন্টটা আছে প্রিভিয়াস কন্টেন্টটা আপনি এটার মধ্যে লিঙ্ক করে দিবেন, তাহলে কি হবে, এটা ইন্টারনাল লিঙ্ক হবে। এটা কিন্তু থাকতে হবে, এটা হলো গুগল এটা দাবি করে আর কি, গুগল এটা পছন্দ করে। আপনার র্যাঙ্কিং আসার জন্য এই জিনিসটা করতে হবে। এই জন্যই দেখেন ইউস্টেসিও আপনাকে দেখেন এই জায়গায় বলে দিচ্ছেন ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপার ইন দিস পেজ। এটার জন্য দেখেন রেড কালারের সিগন্যাল আছে, দেখছেন। আপনি যখন এটা দিবেন দেখবেন যে এটা গ্রিন হয়ে গেছে। যত মানে আপনার যতটুকু প্রয়োজন ইউজ করা ততটুকু ইউজ করতে হবে। এটা কালার করবেন কি, এটা আপনি ইগনোর করলে কিছু জিনিস ইগনোর করা যায়। যেমন বলতেছে দেখেন কিফারেস ডেনসিটি, মাত্র বলতেছে যে আমি 0.2% মানে ইউজ করছি কিওয়ার্ড, দিস ইজ টু লো, দ্য কিফারেস ওয়াজ ফাউন্ড 4 টাইম। দেখেন আমাকে বলতেছে যে 1600 ওয়ার্ডের মধ্যে আমি মাত্র 4 বার ইউজ করছি মানে ফোকাস কিওয়ার্ডটা, যেটা আমি দেখেন আমি যেটা ফোকাস করে দিয়েছিলাম। আপনি যদি এই জায়গায় কিন্তু আপনাকে বলে দিই এটা কিন্তু আগের থেকেই ফোকাস করে দিতে হবে এখানে এসে, না হলে কিন্তু ওরা ধরতে পারে না কিছু, মানে আপনার এসইও অ্যানালাইসিসটা খালি থাকে। কারণ আপনি যখন বারকে এই রিপোর্টটা ফাইনালি সাবমিট করবেন তখন আপনার দেখাতে হবে যে এটা গ্রিন সিগন্যালে আছে, না হলে কিন্তু বাইরে এটা নিয়ে ঝামেলা করতে পারে, বলবো যে আপনি ওয়ান পেজ হয় নাই, ঠিক আছে। ও এই হিসেবে এখন দেখেন কিওয়ার্ড ইউজটেসও বেশি বলে একটু মানে ব্যবহার করতে, মানে আপনার আমাদের যেটা মানে বর্তমান এসইও এক্সপার্টদের স্ট্র্যাটেজি যেটা, তারা বলে যে 1000 ওয়ার্ডে মাত্র 3-4 বার ইউজ করতে, 1500 ওয়ার্ড বলে বেশি থেকে বেশি 5 বার বা 6 বার, এর বেশি না। আর এরা দাবি করবে আপনাকে দেখবেন 2000 ওয়ার্ডের মধ্যে 9 বার ইউজ করার জন্য, অনেক বেশি। কিন্তু এটা আসলে ন্যাচারালি আনা যায় না, মানে সব জায়গায় তো আনা যায় না কিওয়ার্ডটা। তো এই জন্য মানে 1500 ওয়ার্ডে আপনি 5 বার ব্যবহার করতে পারেন, বেশি থেকে বেশি 5 বার 6 বার, ঠিক আছে। 800 তো বেশি হবেই না, 800 মাত্র 3 বার বা 2 বার, এরকম 3 বার আর কি। আপনার মানে মেইন জায়গাগুলো আগে ক্লিয়ার রাখবেন,
হেডিংগুলাতে চেষ্টা করবেন কিওয়ার্ড দেওয়ার, টাইটেল, তারপর ফার্স্ট প্যারাগ্রাফ, এগুলো যেন মিস না হয়, ঠিক আছে। এরপরে আপনি বডির ভিতরে যেখানে ইচ্ছা সেখানে মানে যেখানে মিলে আর কি বিষয়টা সেখানে দিয়ে দিবেন আর কি। গ্লোবাল এলিমেন্টস, এলিমেন্টাল, হোয়াট ইজ এলিমেন্ট অফ গ্লোবাল এলিমেন্টস, ইউজড ইন ওয়াল পেজেস। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা কন্টেন্ট দেখি এখান থেকে আরেকটা পোস্টে মানে বের করে ওখান থেকে লিঙ্ক করে দিই, তাহলেই বুঝতে পারবো। যেমন আমার প্রিভিয়াস কোনো একটা এই বিষয়ে পোস্ট আছে, সাপোজ আমি বললাম আর কি, জাস্ট এখন আমি এমনি দিতেছি এটা, ঠিক আছে। ভিউ, এই যে এই কন্টেন্টটা এটা যদিও ফ্রিল্যান্সিং নিয়ে লেখা, জাস্ট আমি যদি এখন যেখানে মানে এই অবশ্যই আপনার কন্টেন্টে এই বিষয়ে বলা থাকবে হালকা পাতলা, যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে এখানে কথা আছে, যেমন আমি একটু সার্চ করি এখানে কোথায় লেখা ওয়ার্ডপ্রেস বিল্ডস ওয়েবসাইটস, ওয়ার্ডপ্রেস পেজ গুলো ধরেন ওয়ার্ডপ্রেস নিয়ে লেখা ছিল, এটা মানে আমার আগের কন্টেন্টটা ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার নিয়ে লেখা হতে পারে। একটা ক্যাটাগরি, একটা বায়ার যখন কাজ করে তার সাইটে সব একটা ক্যাটাগরিতেই থাকবে বেশিরভাগ, আপনাকে যখন অন পেজ করতে দিবে মানে ভ্যারাইটিস টপিক খুব কমই থাকবে, আপনারা সহজে ভ্যারাইটিস টপিকের সাইট সহজে নেবেন না, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার এটা দেখি আর কোথায় আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন, ধরেন প্লাগইনও কোনো একটা পোস্ট ছিল, তাহলে এটাও কিন্তু একটা রিলেটেড কিওয়ার্ড কিন্তু ওয়ার্ডপ্রেস প্লাগইন, ওয়ার্ডপ্রেস থিম এলিমেন্টর, দেখেন এটাও একটা রিলেটেড কিওয়ার্ড, থিম এলিমেন্টর। ওয়ার্ডপ্রেসে থিম ব্যবহার হয়, আবার আমাদের এই এলিমেন্টস নিয়ে আলোচনা করতেছি, তো এটাও একটা এলিমেন্টর। তো এই যে এখানে আমি ধরেন আমার আগের কন্টেন্টটা এটা নিয়ে লেখা, আমি এই জায়গায় করলাম কি ইন্টারনাল লিঙ্ক করে দিলাম আগের কন্টেন্টটা, মানে আমার এই পোস্টটা আর কি, বর্তমান আগের পোস্টটা, ঠিক আছে। হ্যাঁ, এটাই তো ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, থাকবে তো অবশ্যই, মানে সোজা কথা আপনার আগের কন্টেন্ট যেটা সিমিলার একটা মোটামুটি বিষয়ের সাথে মিলে, আগের যে বিষয়টার সাথে মানে মনে করেন তখন না দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু আপনার করা হবে, পরবর্তীতে করা হবে ঠিকই। আপনি ধরেন প্রথম কন্টেন্ট যখন আপনি করলেন নিউ সাইটের জন্য তখন হয়তো থাকবে না, কিন্তু দ্বিতীয় কন্টেন্ট পাবলিশ করার পরে কিন্তু আপনার সুযোগ, তখন আপনি তো সুযোগ এসে পড়লো, আপনি তখন নেক্সটের যে কন্টেন্টটা থাকলো ওইটার সাথে এটা লিঙ্ক করে দেবেন। এডিট তো করা যাবে, এডিট করলে ক্ষতি নাই। এটা হলো ইন্টারনাল লিঙ্ক, কারণ এটা ন্যাচারালি দেখা যাবে আপনার ইউজারের ভিজিটরও বাড়ায় দিবে এটার কারণে। দেখেন এখন দেখলেন মনে করেন এটা র্যাঙ্কে আসলো, এটা পড়তে পড়তে ইউজার যখন দেখবে যে এখানে ইন্টারনাল লিঙ্ক করা আছে, সে দেখা গেল এটাতে ক্লিক করে আপনার এই বর্তমান পোস্ট আগের পোস্টে চলে গেল। তো এটার দ্বারা কিন্তু এমনি টেকনিক্যালি তো আপনার ভিজিটর মানে দেখা গেল দুইটা পোস্টই পাচ্ছে সে, মানে হ্যাঁ। অফ পেজে কীভাবে করবেন? অফ পেজে তো আপনাদের নিজস্ব সাইট তো নাই, যে ইন্টারনাল লিঙ্ক যে করবেন আগের পোস্টের সাথে লিঙ্ক করতে হলে লাগবে না, তবে ওয়েব 2.0 করতে পারবেন। ওয়েব 2.0 এটা তো হাইপার লিঙ্কই, কিন্তু লিঙ্কের টাইপ একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল হলো আপনার ভিতরে মানে আপনার সাইটের ভিতরে আরেকটা পোস্টের সাথে লিঙ্ক করা, লিঙ্ক জুস পাস করা, মানে আর আরেকটা হলো হ্যাঁ লিঙ্ক করে দেওয়া আগের পোস্টের সাথে, প্রিভিয়াস যে পোস্টটা থাকবে। আর আপনার আরেকটা লিঙ্ক করতে হবে কি বাহিরের সাইটের সাথে। এখন এটা তো আর ব্যাক লিঙ্ক করতেছি না আমরা, যে আমরা একটা বাইরের লিঙ্ক দিব বা এরকম কিছু। এখন এক্সটার্নাল লিঙ্ক বলতে কি দিব? দেখেন এক্সটার্নাল লিঙ্ক বলতে এটা বিষয়টা যে ধরেন আমরা এখানে এলিমেন্টর নিয়ে আলোচনা করতেছি, এখন এলিমেন্টরের মধ্যে অনেক বড় একটা সাইট আছে, অনেক বড় কি হাই অথরিটি সাইট আছে, এদেরকে আমরা এমনি লিঙ্ক দিয়ে দিব, ব্যাক লিঙ্ক না কিন্তু এমনি লিঙ্ক দেবো, জাস্ট আমাদের আরো গুগলের কাছে আমরা ভালো হবো এই কারণে। দেখা যাবে আমরা একটা ভালো সাইট লিঙ্ক দিতেছি, ভালো সাইটকে লিঙ্ক দিতেছি, যার কারণে আমরা এটা ভালো হইতেছি। দেখেন এখানে একটা কই জানি লেখা ছিল ইনভেটো এলিমেন্টস, আমি ওইটার লিঙ্কটাই দিব এখানে। এই যে এটা এই ইনভেটো এলিমেন্টস, এটা যেহেতু এখানে বলা হয়েছে এই বিষয়ে, আমরা করলাম কি এখানে google.com আসি, এসে ইনভেটো এলিমেন্টস লিখে সার্চ করি। ইনভেটো এলিমেন্টস নামে একটা বড় সাইট আছে, হাই অথরিটি একটা সাইট, মানে নাম করা পুরো পপুলার। এই যে ইনভেটো এলিমেন্টস, এই যে এটা এই সাইটটা অনেক পপুলার আর সাইট, এখানে মানে অনেক টেমপ্লেট পাওয়া যায়, যাদের প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তারাই পারে এগুলো করতে, প্রেজেন্টেশন, তারপর অডিও ভিডিও টেমপ্লেট, যারা ভিডিও এডিটিং করে, গ্রাফিক টেমপ্লেটস, ফটোস, তারপর ওয়ার্ডপ্রেসের থিম, এই যে এটার মধ্যে ওয়ার্ডপ্রেসের থিম আছে 3D, এগুলো কেনা যায়, মানে সমস্যা নেই। তো এই লিঙ্কটা আমি ধরেন এই ইনভেটো এলিমেন্টসের লিঙ্কটা আমি এই জায়গাতে আমি দিয়ে দিতেছি, ইচ্ছা করি এটা আমরা জাস্ট এখানে রেফার করতেছি, এটা কিন্তু কোনো ব্যাক লিঙ্ক না, কারণ অ্যাঙ্কর টেক্সটই কিন্তু এখানে জাস্ট এমনি। তো দেখেন এখন যদি আমরা নিচে আসি, দেখেন সবগুলো আরেকটু গ্রিন বেড়ে গেছে,
এখানে দেখেন আউটবাউন্ড লিঙ্কস, ওই যে এক্সটার্নাল লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্কস মানে কি এক্সটার্নাল লিঙ্ক, যেটা বাইরের সাইডকে দিলাম। আর ইন্টারনাল লিঙ্ক দেখছেন এটাও, ইউ হ্যাভ এনাফ ইন্টারনাল লিঙ্কস, গুড জব। ঠিক আছে, দেখেন এগুলো কিন্তু কমে যাচ্ছে, একটু একটু করে কমে যাইতেছে, সব গ্রিন আসতেছে। এসিওটা এটা দেখছেন এখন গ্রিন হয়ে গেছে, দেখছেন। আমরা যদি এখন বাকিগুলোও করি, স্কিপ করি, তাও সমস্যা নেই, কিন্তু আমাদের না, আমাদের প্রপাল করতে হবে। আমাদের মানে আপনার এটা হয়ে গেলে শেষ, আমাদের আর কিছু জিনিস বাকি আছে। আরেকটা বাকি আছে এখন, দেখেন মোটামুটি এখন ওই যে একটা স্মাইলি ইমো এসে পড়ছে, ঠিক আছে। তো আমাদের কিছু জিনিস বাকি আছে। আর কি কিফারেন্স ডেনসিটি আমাদের আর দরকার নেই, আমাদের 4বার ইউজ করা হয়ে গেছে। আমরা এখন দেখি মেটা ডিসক্রিপশন লিঙ্ক, আর একটা হলো মেটা টাইটেল। আচ্ছা, এটা কোথায় দেখেন, স্যার মেটা কি জিনিসটা? এটা দেখেন কোথায়, ইউজ কেসেও আমাদের কন্টেন্টের নিচে এই জায়গাতে একটা অপশন দিছে স্নিপেট প্রিভিউ। এখানে দেখেন একটা প্রিভিউ দেখাইতেছে পিসি আর ডেস্কটপের, মানে গুগল, এটা যখন গুগলের মধ্যে আসবে তখন কেমন দেখা যাবে এটার একটা প্রিভিউ দেখাইতেছে। অর্থাৎ আমরা গুগলে যাই লিখি, দেখেন এই যে ইনমিটো এলিমেন্টস লিখে সার্চ করছিলাম, এটা লেখার পরে দেখেন এই যে একটা এখানে একটা ক্লিক করার যে অপশনটা আসে টাইটেল, এটাকে আমরা মেটা টাইটেল বলি আর এটাকে মেটা ডিসক্রিপশন বলি। তো এই যে এগুলো আসতেছে না, এগুলো কিন্তু সাইটের ওনাররাই যেভাবে অপটিমাইজ করে রাখছে, যেভাবে এডিট করে রাখছে সেভাবেই আসছে। এই জিনিসটা সম্পূর্ণ আপনার হাতে। এটা কি বলে মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল। এটা আপনি চাইলেই কি এডিট করতে পারবেন। দেখেন এডিট স্নিপেট, এখানে ক্লিক করলাম, দেখেন এসইও টাইটেল স্ল্যাগ মডিফাই ডিসক্রিপশন। আমাদের কিন্তু মেটা ডিসক্রিপশন নাই। তো এটা একটা কোর একটা বিষয় যে আপনার প্রত্যেকটা কন্টেন্টে যেন মেটা ডিসক্রিপশন থাকে, না হলে কিন্তু এটা ক্ষতিকর, আপনার সাইট র্যাঙ্কে আসবে না। এটা বায়ার যদি আপনাকে ইনফরমেশন দিয়ে দেয় তাহলে আপনি 2-3 লাইনের থাকে, এটা বেশি বড় না। জাস্ট আপনার দেখেন এখানে মেটা ডিসক্রিপশন বলতে কি, যেমন আমি ইনভেটো এলিমেন্টস লিখে সার্চ করলাম, এখানে যে সাইটগুলো আসছে চপটাইনে কি লেখা, এখানে মেটা ডিসক্রিপশন আনলিমিটেড ডাউনলোডস এলিমেন্টস লোগো এনজয় মিলিয়ন অফ ক্রিয়েটিভ অ্যাসিস্ট উইথ দ্য আনলিমিটেড ক্রিয়েটিভ সাবস্ক্রিপশন। জাস্ট এখানে একটা মানে এটা একটা অ্যাকশন, কল টু অ্যাকশন বলা যায়, যে একটা ভিজিটর যখন দেখবে যে মানে আসলে এই বিষয়টা কি, সে বুঝে ফেলবে। সে যখন মেটা ডিসক্রিপশনটা পড়তেছে সে কিন্তু বুঝতেছে যে আসলে এই সাইটের ভিতরে কি আছে। তো আপনার সাইটের একটা ছোট একটা মানে যেটা আপনি র্যাঙ্কে আনতে চাচ্ছেন, যেমন এখানে আমি এলিমেন্টাল পেজ বিল্ডার নিয়ে আলোচনা করছি, এই বিষয়ে মানে ডিটেলসটা আর কি, শর্ট একটা ডিটেলস ইন্ট্রোডাকশন আপনি এই মেটা ডিসক্রিপশনের মধ্যে দিবেন। অবশ্যই এখানেও কিন্তু কিওয়ার্ডটা থাকতে হবে, কারণ গুগলের মধ্যে যখন ওই এলিমেন্টাল পেজ বিল্ডার লিখে সার্চ করবে তখন দেখবেন গুগল করবে কি, যদি আপনারটা র্যাঙ্কে আসে দেখবেন যে এখানে বোল করে দিছে আপনার কিওয়ার্ডটা, গুগল ইচ্ছা করে দেবে ভিজিটরদের উদ্দেশ্যে, মানে এলিমেন্টাল পেজ বিল্ডার লেখা উঠবে বোল করে, তাহলে তো সম্ভাবনা থাকবে যে ইউজাররা আপনার সাইটে ঢুকবে, কারণ সে এক্স্যাক্টলি এটাই খুঁজতেছে। তো সে যখন দেখবে যে মেটা ডিসক্রিপশনের মধ্যে ওইটাই লেখা এলিমেন্টাল পেজ বিল্ডার, তাহলে সম্ভাবনা আছে কি আপনারটা ঢুকে যাবে। ঠিক আছে, দুইটা বিষয়। হ্যাঁ দেখেন এই যে আমি ইনভেটো এলিমেন্টস সার্চ করলাম, দেখেন এক্স্যাক্টলি এটা তার মেটা ডিসক্রিপশনের মধ্যে লেখা আছে, এই কারণে কিন্তু ইউজারের সম্ভাবনা বেশি ক্লিক করার। ঠিক আছে, তো আমাদের যেহেতু ইনভেটো কি বলে এলিমেন্টাল পেজ বিল্ডার, আমাদের এটা নিয়ে আমরা লিখবো। দেখি এটার উপরে কয়েকটা মেটা ডিসক্রিপশন দেখি। এই যে সাইটগুলো আসছে, এই যে হোস্ট গেটর, হোস্টগুলোর অনেক নাম করা একটা সাইট হোস্টিংয়ের। তারপর ওয়ার্ডপ্রেস থেকে আসছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার্স কাম উইথ অ্যান এক্সক্লুসিভ টুল সেট দ্যাট লেটস ইউ ক্রিয়েট এ ট্রুলি রেসপন্সিভ ওয়েবসাইট। সুন্দর একটা মেসেজ ছিল। তারপর এলিমেন্টর ইজ ফ্রি বেস্ট ইজ দ্য বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার। আচ্ছা কি আছে, বেশি বড় হবে না, 150 মেটা ডিসক্রিপশনটা 150 ক্যারেক্টার্সের রাখবেন, তাহলে এটা ভালো হবে। ঠিক আছে, এলিমেন্টর হ্যাঁ নিয়ে আসলাম, আমি এডিট করে দিব এখানে। উইথ ফ্রি অ্যান্ড প্রো টেমপ্লেটস বা প্রিমিয়াম টেমপ্লেটস বা for WordPress, landing pages, home pages and other templates available for free download. Free download
অ্যাভেলেবল। দেখেন কিওয়ার্ডটা মানে থাকতে হবে, সোজা কথা কিওয়ার্ডটা যেন থাকে মেটা ডিসক্রিপশনের মধ্যে। এলিমেন্টাল পেজ বিল্ডার কামস উইথ ফ্রি অ্যান্ড প্রিমিয়াম টেমপ্লেটস ফর ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। হ্যাঁ মানে না হলে আপনি একটু রিসার্চ করে বের করে আনবেন, সমস্যা নেই। পেজ বিল্ডার, ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, ল্যান্ডিং পেজেস, ইনক্লুডিং, ওটা বেশি বড় করছি যে বললাম না 150 পর্যন্ত রাখতে হবে। ইনক্লুডিং ল্যান্ডিং পেজেস, হোম পেজেস অ্যান্ড আদার টেমপ্লেটস। আচ্ছা এরপরে দেখেন স্লাগটা মানে হলো যে এটা, এই যে দেখেন না, এই উপরে একটা লিঙ্ক শো করে না, আমরা সার্চ করার পরে এই স্লাগটা, যেটা আমি বলছিলাম যে পার্মালিঙ্কের কথাটা, পার্মালিঙ্ক আর স্লাগ কিন্তু মোটামুটি সেমই, এটাই আর কি। এটাকে আমরা স্লাগ মানে উপরে আমাদের ওইটা পার্মালিঙ্ক হিসেবে আসছে এক্সাক্ট পেজে ঢোকার পর, আর স্লাগটা হলো মানে এখানে দেখাবে এই যে এটা, এটা হলো স্লাগ, এলিমেন্টাল পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস, এটা হলো স্লাগ এলিমেন্টাল পেজ বিল্ডার। আমরা এখানে জাস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার না দিয়ে ওয়ার্ডপ্রেস জাস্ট এতটুকু রাখবো, এলিমেন্টাল পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস আর কি, তাহলে একটু সুন্দর দেখা যাবে এলিমেন্টাল পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস। আচ্ছা এরপরে দেখেন এসইও টাইটেল, এটা আপনার ওই অটোমেটিকলি দেখেন আমরা যে টাইটেলটা লিখছিলাম সেই টাইটেলটাই থেকে অটোমেটিকলি আসছে। দেখেন এলিমেন্টাল পেজ বিল্ডার ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার 2021, এরপরে লেখা ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট। ওই যে মনে আছে না আপনাদেরকে সেপারেটেড দেখাইছিলাম ইউটিসিও করার সময় কনফিগার, ওই অর্থাৎ এই যে এটা এই যে ডট ডট তারপর এখানে একটা সোজা দাগ, মানে গুগলের মধ্যে কীভাবে শো করাবো আমরা এই জিনিসটা। অর্থাৎ দেখেন প্রত্যেকটা সাইট এখানে যেগুলো র্যাঙ্কে আছে, এটা আমি বলতেছি প্রত্যেকটা সাইট এখানে যতগুলো র্যাঙ্কে আছে দেখেন প্রত্যেকটা লাস্টে কিন্তু সাইট টাইটেল আছে বা পেজ টাইটেল আছে, মানে এক্স্যাক্টলি আমরা যেটা খুঁজি মানে এটা তো থাকি প্রথমেই টাইটেলের মধ্যে, টাইটেলটা যে শুধু থাকে এমন না, পাশাপাশি দেখবেন যে আপনারা ওই সেপারেটর দিয়ে মানে সোজা দাগ বা হাইপেন বা এরকম ডট ডট দিয়ে তাদের কিন্তু লাস্টে গিয়ে ঠিকই আবার সাইটের টাইটেলটাও থাকে, জাস্ট বোঝার জন্য যে এই সাইটটা এটা নিয়ে আর কি। তো এটা আপনারা দেখেন এই যে আমাদের লাস্টে আমি যেহেতু অন্বেষণে লিখতেছি এই জন্য দেখেন লাস্টে অন্বেষণ আইটি ইনস্টিটিউটের নামটা আসছে, মানে সাইটের টাইটেলটা আসছে, এই জন্য এখানে দেখেন এসইও টাইটেলের এখানে টাইটেল পেজ সেপারেটর সাইট টাইটেল এগুলো উল্লেখ করা আছে। আমরা চাইলে কিন্তু এগুলো কেটেও দিতে পারি, যেমন দেখেন আমরা চাচ্ছি না যে এটা এত বড়টা গুগলে শো করুক, মানে গুগলের মধ্যে এভাবে আসবে বেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, মানে যেহেতু আমাদের এখানে টাইটেলটা অনেক বড় হয়ে গেছে তো সেই হিসেবে আমরা করব কি সাইট টাইটেলটা রাখবো না সাপোজ, এই কারণে দেখেন লাল হয়ে আছে, কারণ তারা চাচ্ছে যে আরও শর্ট হোক এটা, কারণ গুগলের মধ্যে যখন আসবে এটা দেখা যাবে ওয়ান ডিরেকশনটা হাইড হয়ে গেছে, ওয়ান ডিরেকশন তো এটা রাখারই দরকার নেই, আমরা এটা দেখেন ব্যাক স্পেস দিয়ে কেটে দিই, এই দেখেন গ্রিন কালার হয়েছে দেখছেন। আমরা সেপারেটও রাখবো না, সেপারেট রাখার কী দরকার, যেহেতু সামনে কিছুই নেই সেপারেটও কেটে দিই। দেখেন এখন আমাদের একটা মানে খালি টাইটেলটাই আছে। তো এটা আমাদের গুগলের মধ্যে যখন এটা র্যাঙ্কে আসবে, মানে যখন এটা ইন্ডেক্স হয়ে যাবে তখন এভাবে শো করবে গুগলের মধ্যে। এই যে দেখেন নিচে আমাদের onation.com/elemental page builder wordpress আমাদের স্লাগটা, আর এটা হলো উপরের টাইটেলটা, যে আমাদের টাইটেলটা অনেক বড় আর কি, এই কারণে আমরা টাইটেলটা কেটে দিচ্ছি। আমরা চাইলে কিন্তু আবার অ্যাড করতে পারি, দেখেন ইনসার্ট স্নিপেট ভেরিয়েবল, এখানে ক্লিক করলে দেখেন কি কি অ্যাড করা যায়, ক্যাটাগরি, সেপারেটর, তারপর টাইটেল। তো সেপারেটর দিয়ে তো টাইটেলটা দিতে হয় না, মানে সৌন্দর্যের জন্য, কারণ নাহলে দুইটা একসাথে মিক্স হয়ে যায়। তো সেপারেটর দিলে দেখেন আবার সেপারেটর আসলো, তারপর আমাদের ডিফল্টে যেটা আছে। এরপর আমি যদি ক্যাটাগরি দিতে চাই, যেমন ক্যাটাগরি দিলাম, ক্যাটাগরি আচ্ছা আমাদের কোনো ক্যাটাগরি উল্লেখই নেই, ক্যাটাগরি দেখান দিয়ে দিই একটা, মানে সাপোজ আমি মনে করেন এখান থেকে কী দেওয়া যায়, এখানে অনলাইন ট্রেনিংই দিলাম, দিয়ে তারপর এখন ক্যাটাগরি দিই, দেখছেন অনলাইন ট্রেনিংটা আসছে, ঠিক আছে। কেউ ক্যাটাগরিও দেয়, কেউ সাইট টাইটেলও দেয়, সাধারণত সবাই সাইট টাইটেলটাই বেশি দেয়, ঠিক আছে। তো এটা আর কি, এখান থেকে ইনসার্ট ভেরিয়েবলে গেলে আপনারা এই অপশনগুলো পাবেন, এবার অ্যাড করতে পারবেন, আর নাহলে দরকার নেই। এই স্লাগ মেটা ডিসক্রিপশন এটাই। এরপরে এখন দেখেন মেটা ডিসক্রিপশন লেংথ আমি একটু বড় করছি যে এই জন্য বলতেছে যে মেটা ডিসক্রিপশন ইজ ওভার 150 যে 56 হয়ে গেছে, বললাম না, মানে 150-এর মধ্যে রাখা উচিত ক্যারেক্টার্স, টু ইনশিওর দ্যাট একটু সমস্যা নেই, থাকুক এভাবে থাকুক, এর থেকে আরও বড় লেখে,
যাক আমাদের দেখেন মোটামুটি অনেকগুলো কমে গেছে। তারপর কিফারেজ ডেনসিটি আমাদের দরকার নাই, ইন্ট্রোডাকশনের মতো একটা জিনিস মিসিং আছে আমাদের ইম্পর্টেন্ট, এটা ইমেজ ওয়ালটা অ্যাট্রিবিউটস। এটাকে আমরা কি বলি, এই যে দেখেন আমরা একটা জিনিস বাদ দিছি, কিওয়ার্ড ইন ইমেজ ওয়ালটা ট্যাগ বলে। এটা ইমেজ ওয়ালটা ট্যাগ, এটা অবশ্যই আপনাদের দেওয়া লাগবে, ঠিক আছে। একটা কন্টেন্টে যত ইমেজ থাকবে, এখান থেকে যদি দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ইমেজ ব্যবহার করি না, কারণ আর যাই থেকে নিয়ে আসছে কি, যাই হোক একটা কন্টেন্টে কিন্তু আপনারা দেখবেন যে এখানে একটা ছবি থাকতে পারে, এখানে একটা ছবি থাকতে পারে, মাঝামাঝি মানে যতটুকু ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য মানুষ যতটুকু ছবি ব্যবহার করে, ঠিক আছে, ছবি ব্যবহার করে। পাশাপাশি আপনাদের যে শুরুতে একটা ছবি থাকে না কন্টেন্টের আর্টিকেলের শুরুতে, এই ছবিটাও মানে আমাদের একটা অপটিমাইজ করতে হবে, কিওয়ার্ড অপটিমাইজ, মানে কিওয়ার্ডটা আমাদের ওই ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে ইমেজের ট্যাগে। কারণ গুগলের যে বট থাকবে ইন্ডেক্সার, গুগলের বট মূলত ছবি দেখে বুঝে না, মূলত কিওয়ার্ডটা দেখে বুঝে, মূলত এটা কি নিয়ে করা। মানে এখন দেখেন মনে করেন এখন যে ছবিটা থাকবে, যত ছবি থাকবে আপনাকে তো রেডিমেড দিবে সব, মানে একটা কন্টেন্ট অলরেডি থাকবে সেটা আপনাকে অন পেজ করতে দিবে। তো যত ছবি থাকবে এখানে, যেমন আমি এখানে এখান থেকে হাউ টু ইনস্টল, আমি এখানে এলিমেন্টর একটা ছবি আনি আপাতত আর কি, গুগল থেকে নিয়ে আসি। এলিমেন্টর ইনস্টল, হাউ টু ইনস্টল এলিমেন্টর টেক্সট বিল্ডার, সুন্দর মিলে গেছে। আচ্ছা আমি এখানে ছবি দিতেছি, দেখেন অ্যাড মিডিয়া, এখান থেকে গেলে ডেস্কটপ, হ্যাঁ এখানে দিলাম, দেওয়ার পরে এটা আমরা চাইলে এইভাবে বড় করতে পারি, ঠিক আছে। এটার দেখেন কি লেখা, আপনারা যখন এইভাবে অপটিমাইজ করবেন একটা অপশন পাবেন এডিট বাটন, তারপর এটা মাঝখানে রাখবেন না সাইডে, এটা একটা বিষয়। এই এডিট বাটনে ক্লিক করলে দেখেন কি আসে, ক্যাপশন অল্টারনেটিভ টেক্সট, এই যে এটা, এই অল্টারনেটিভ টেক্সটের কথা বলছি আমি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, ইমেজ ওয়ালটা ট্যাগ অপটিমাইজ করা, ইমেজ ওয়ালটা ট্যাগ দেওয়া, সোজা কথা। এটা এই অল্টারনেটিভ টেক্সটের এখানে কি করবেন, এলিমেন্টর পেজ বিল্ডার, যেটা আমাদের ফোকাস কিওয়ার্ড, এই ফোকাস কিওয়ার্ডটা এই অল্টারনেটিভ টেক্সটের মধ্যে দিয়ে দিবেন। এই ফোকাস কিওয়ার্ডটা কি করবেন, এই অল্টারনেটিভ টেক্সট, অর্থাৎ এটাকে আমরা কি বলি, এখানে আপনাদের দিয়ে দিতে হবে অল্টারনেটিভ টেক্সট এই জায়গাতে। আর ক্যাপশন মানে কি, ক্যাপশন মানে হলো যে এই যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, মানে এটা জাস্ট ছবির মধ্যে যা লেখা আছে না ওইটা আমাদের ক্যাপশন আর কি, হাউ টু ইনস্টল এলিমেন্টর। ক্যাপশন না দিলেও চলবে, জাস্ট আপনাদেরকে মেন যেটা বোঝানোর উদ্দেশ্য, যতগুলো ছবি থাকবে প্রত্যেকটা ছবির মধ্যে অল্টা টেক্সট ব্যবহার করবেন। এটাকে আমরা অল্টারনেটিভ টেক্সট লেখা উঠে এখানে কিওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ইমেজ অল্টা টেক্সটটা হয়ে গেল। কারণ এটা যদি না করেন তাহলে গুগলের মধ্যে এই ছবিটা ইন্ডেক্স না হওয়ার সম্ভাবনা বেশি। যেমন দেখেন আমি গুগলে সার্চ করছি, এগুলো যেমন আসছে না, এই যে এগুলো যেমন আসছে না, এগুলো আসার কারণ হলো এগুলোর প্রত্যেকটার মধ্যে ইমেজ অল্টা টেক্সট ব্যবহার করা আছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার মধ্যে ইমেজের ইউআরএল মানে হ্যাঁ এখানে এটারও থাকবে, এই যে এটা যখন পাবলিশ করবেন, পাবলিশ করার পরে দেখবেন একটা ইমেজের ইউআরএল বের হয়ে গেছে আলাদা। দেখেন এটা আপনারা যারা অন্যান্য সাইটেও পাবলিশ করেন, মানে নর্মালি পোস্ট করেন, দেখবেন ইমেজের আলাদা ইউআরএল আছে। কোথায় চাই এটা আসলে আমি মানে যেটাই করেন, মানে যেখানে যেখানে চাবে আপনার ছবিটা আগে অলরেডি অন্য জায়গায় পাবলিশ করে রাখবেন, অথবা আমি বলতেছি ওইটা আমি বলতেছি একটু করে ওইটা কীভাবে সলিউশন করবেন আমি বলতেছি। হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, এটা ক্যাপশন দিলাম, জাস্ট আমার ছবির নিচে এটা লেখা থাকবে আর কি। কিন্তু আপনাদের এই অল্টারনেটিভ টেক্সটটা ব্যবহার করতে হবে, মানে এখানে কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, যতগুলো কি মানে ইয়েই থাকুক। দেখেন ক্যাপশনটা আসছে আর কি ছবির নিচে, এরকম ক্যাপশন রাখে অনেকে। ধরেন এখানে সেলিব্রিটির নাম থাকতো, সেলিব্রিটি থাকলে সেলিব্রিটির নামটা এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা বললাম আর কি। তো এখন এখন দেখেন আমি যে অল্টারনেটিভ টেক্সট ব্যবহার করছি না, এখন দেখেন দেখছেন চলে গেছে যে এখান থেকে, এই যে এখন দেখেন কোথায় লেখা আছে ইমেজ, এই যে ইমেজ অলটা দেখছেন এখন গ্রিন সিগন্যাল লেখা পড়ছে যে সাম ইমেজ অন দিস পেজ কন্টেন্ট অল্টার অ্যাট্রিবিউটস উইথ ওয়ার্ডস ফ্রম ইউ প্রিফারেন্স গুড জব, মানে আমি এটা ব্যবহার করে ফেলছি। তো এটাই আপনাদেরকে বোঝানো হচ্ছে যতগুলোই ছবি থাকুক না এখানে কন্টেন্টে
সবগুলো এইভাবে অপটিমাইজ করে দেবেন। এখন যেমন আমাদের আর্টিকেলের যে মানে ছবিটা থাকবে, আমাদের আর্টিকেলেও কিন্তু একটা ছবি থাকবে না, মানে ফিচার ইমেজ যেটা আপনারা দেন, তো সেটা কিন্তু এই জায়গা থেকে না, সেটা হলো এই যে পাশে সেট ফিচার ইমেজ। ধরেন আমি এটাই দিয়ে দিব আপাতত, এখন দিয়ে এই ফিচার ইমেজের অল্টারনেটিভ টেক্সটটাও, এই যে অল্টার টেক্সট দেখেন, এখানেও সেম কাজটা করবেন, এলিমেন্টর পেজ বিল্ডার, সরি না, এগুলো আমাদের দরকার নেই। দেখুন এখন এটাও দেওয়া শেষ, তো এটা আপনার অপটিমাইজড হয়ে গেল। ঠিক আছে, আমাদের মোটামুটি গ্রিন সিগন্যাল এসে পড়ছে। তো এখন মোটামুটি শেষ। আপনার মেটা ডিসক্রিপশনটাও আবার এটাও ঠিক করে নেবেন, বললাম যেটা মনে রাখবেন কিন্তু এগুলো আপনাদের, এগুলোই আমাদের মেন ফ্যাক্টর আর কি। মানে দেখবেন যে এগুলোই বলা হয়েছিল কন্টেন্ট অপটিমাইজেশন। ধরেন আপনাকে বার করলো থ্রি পেজ নিড টু অপটিমাইজ টাইটেল, মেটা ডিসক্রিপশন, H1 H2 H3 ইমেজ অল্টার টেক্সট, যেগুলো মেইন আর কি, আমরা সাধারণত বলতে এগুলোই বুঝি। তো এটাই আর কি, এগুলোই ডিটেলসে বলছিলাম এতক্ষণ আপনাদেরকে। এই যে দেখেন আউটবাউন্ড লিঙ্কস টু রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইট, আউটবাউন্ড লিঙ্কস টু রিলেভেন্ট হাই কোয়ালিটি সাইট মানে কি, অর্থাৎ আপনার রিলেভেন্ট যারা হাই কোয়ালিটি সাইট আছে তাদেরকে আপনারা এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করে দিয়ে দেবেন। তারপর ইন্টারনাল লিঙ্ক টু রিলেটেড আর্টিকেলস, আপনার অলরেডি যেগুলো আছে ওইটার সাথে ইন্টারনাল লিঙ্ক করে দিবেন। রিমুভ অল স্টপ ওয়ার্ডস ফ্রম পার্মালিঙ্ক, এই জিনিসটা কি, আমরা যখন পার্মালিঙ্কটা সেট আপ করলাম, পার্মালিঙ্ক অর্থাৎ লিঙ্কটা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কের মধ্যে এমন কোনো জিনিস দেওয়া যাবে না যেগুলা মানে নষ্ট করে দেয় পুরো জিনিসটা। যেমন অল স্টপ ওয়ার্ডস মানে যেমন ইন, তারপর কি বলে ইন, তারপর স্টপ ওয়ার্ডস বলতে মানে যেখানে গিয়ে শেষ হয়ে যায় যে ওয়ার্ডটা, যেমন ডট থাকতে পারে বা কমা, এগুলা লিঙ্কে দিবেন না। লিঙ্কের মধ্যে মানে কমা ডট এই জিনিসগুলো দিবেন। লেখা থাকতে হবে। ইজ না, ইজটা থাকে, ইজও থাকে না। এটা যে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন স্টপ ওয়ার্ডস যেগুলো আছে, স্টপ ওয়ার্ডস আর কি, এই যে এখানে আছে অনেকগুলো। এই যে অফ, ওয়ান, উইথ, ফ্রম, অ্যাট, টু, ইন, এগুলা মানে লিঙ্কে ব্যবহার করবেন। ঠিক আছে, তো এতটুকু শেষ। এখন আপনারা করবেন কি, এটা পাবলিশ করে দিন বা প্রিভিউ দেখাই। প্রিভিউ এই যে দেখেন, এই যে দেখছেন, এটা প্রিভিউটা এরকম হবে। এই যে হাউ টু ইনস্টল ওয়াট এলিমেন্টাল পেজ বিল্ডার, এই যে দেখেন ফিচার ইমেজ আসলো। ঠিক আছে, এটা সাইটে যদি এখন ডিরেকশনের সাইটে পাবলিশ করে দিই। আচ্ছা আচ্ছা, না এটা পাবলিশ করা যাবে না, আরেকজন থেকে কপি করা এটা, যাই হোক। তো দেখেন এরকম আর কি প্রিভিউটা দেখছেন। হ্যাঁ, একটা কন্টেন্টে দেখা যায় প্রয়োজনীয় অনেক ইমেজ ব্যবহার করতে হয়, একটাই যে হ্যাঁ শেষ কন্টেন্ট ডিলেট ক্যাশ। দেখছেন এখন আমাদের, দেখছেন এটা সিগন্যাল গ্রিন আসতেছে। তো এটা যখন শেষ হয়ে গেল, আমি আপাতত এটা সেভ ড্রাফট দিতেছি, মানে পাবলিশ করবো না এটা। এখন দেখেন এটা আমরা যখন এখন ওয়াল পোস্টে যাব, আপনারা যখন রিপোর্ট করবেন, রিপোর্ট করার ড্রাফটে রাখছি আপাতত, এটা এখানেই আছে, ওয়াল পোস্টই আছে এটা দেখেন। এখন আপনারা বায়ারকে স্ক্রিনশট দিতে পারবেন এভাবে, যে রিপোর্টটা করার জন্য মানে এটা স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন, যে এভাবে স্ক্রিনশট নিয়ে দেখা দিলেন এটা গ্রিন সিগন্যালে আছে, ইউটিসিওর হিসেবে এটা এসইও স্কোরটা গ্রিনে আছে। ঠিক আছে, এটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন গেল। এরপর আপনাদের কি আসবে, আপনাদের বাকি এখন হলো সার্চ কনসোলে অ্যাড করা অ্যানালাইটিক্স রোল, এই আর কি রোবট.txt, এটা কীভাবে করতে হয় এই জিনিসগুলো জানা আর কি।